ন্যাশনাল টিমের সাথে খেলবে কেন? এটা তো এ টিম। ন্যাশনাল টিমের যতগুলো খেলা হয় ঠিক ততটুকুই বা এর চেয়ে বেশি এ টিমে খেলা প্রয়োজন। এ টিমের খেলা রাখবেন না তো ওই জায়গাটা কে পূরণ করবে? শরীফুল কিছুদিন আগে তো ন্যাশনাল টিমে ওয়ার্ল্ড লেভেলে পারফর্ম করে আসছে, এখন হয়তো সে কিছুটা অফ ফর্মে আছে। স্যার লাস্ট কয়েক বছর ধরে বাংলাদেশ, বিশেষ করে 2023-এর ওয়ার্ল্ড কাপের পর থেকে বাংলাদেশের ওডিআই ফরম্যাটটা যেটা তার 5 বছর আগে যেরকম ছিল ওরকম নাই। গতকালকে আমরা একটা ব্যাড নিউজও পেয়েছি বাংলাদেশের র্যাঙ্কিং নিয়ে। তো এই সব কিছু বিবেচনা করতে গেলে কিন্তু আপনার এই যে পাইপলাইনের ব্যাপারটাও চলে আসে যে আমাদের ক্রিকেটে ওই রকম পাইপলাইন আছে কিনা। তো এই পাইপলাইন পোক্ত করার জন্য বিসিবি এখন যে উদ্যোগ নিছে সেই উদ্যোগের একটা ফল নিউজিল্যান্ডের এই সিরিজ। এরকম বড় বড় টিমের সাথে সিরিজগুলো করা, আনঅফিসিয়াল সিরিজও হলো করা কি খুব বেশি বলে মনে করেন আপনি? ভাই আমি এই জিনিসটা আমরা গত 8-10 বছর যাবত বলে আসছি যে ন্যাশনাল টিমের যতগুলো খেলা হয় ঠিক ততটুকুই বা এর চেয়ে বেশি এ টিমে খেলা প্রয়োজন। আপনি এ টিমের খেলা রাখবেন না তো ওই জায়গাটা কে পূরণ করবে? হ্যাঁ, সো এ টিমের খেলা এত বেশি হওয়া উচিত যে প্রত্যেকটা প্লেয়ার যাতে রেডি থাকে, যে 1, 2, 3, 4 যতগুলো 11 জন ন্যাশনাল টিমে খেলে তাদের পিছনে যত 2-3 জন করে রেডি থাকে। যে এটাতে দুই রকম উপকার, যে ওই ব্যাটসম্যানরা, ন্যাশনাল টিমের ব্যাটসম্যানরাদের তাগিদ থাকে যে আমি যদি না পারফর্ম করি তো আমার পিছনে ওই ব্যাটসম্যানগুলো আছে। আবার এদেরও সুবিধা যে আমি আমার পারফর্ম করতে থাকি, একটু সুযোগ এলে আমার টিমের জায়গা হবে। এবং কি এই যতই আমি প্র্যাকটিস করি, দেখেন এই যতই ফ্লেভার দেওয়ার চেষ্টা করি ওইটা আসবে না। সো এইভাবে ম্যাচ খেলতে হবে, হোম অ্যান্ড অ্যাওয়েতে ম্যাচ যত বেশি এ টিমের খেলা থাকবে তত আপনার পাইপলাইন সমৃদ্ধ হবে। সো এইটা আমি অবশ্যই সাধুবাদ জানাই। অনেক দিন পরে হলো আমরা গত বছর থেকে আমরা দেখছি যে তারা এই টিমের খেলাগুলো যতটুকু সম্ভব নেওয়ার চেষ্টা করছে, এবং সামনে আমাদের আরও এই টিমের খেলা আছে। সো এবং এইচপিরও দেখবেন যে অনেকগুলো আছে। সো তাদের চেষ্টা আছে, এবং পাশাপাশি আমরা যদি প্লেয়াররা এবং কোচিং স্টাফ যারা আছে প্লেয়ারদেরও এই বিষয়ে এগিয়ে আসতে হবে যে তাদের ভালো খেলা এবং বিভিন্ন বিষয়গুলো আরও বেশি ফিটনেস, এবং এই সারা সিজন খেলা হয় তো তাদেরকে নিজেকে মেরে ধরার অনেক প্ল্যাটফর্ম এখন বিসিবি তৈরি করে দিচ্ছে। সো এইটা এখন সবারই দায়িত্ব, কোচিং স্টাফ, প্লেয়ার্স এবং পাশাপাশি আমাদের বিসিবির সবাই দায়িত্ব আমরা কীভাবে আমাদের ক্রিকেটকে আরও উন্নতি করতে পারি। স্যার এই রিলেটেড আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে আপনি যে এই টিমটা পাচ্ছেন, যে এই টিমটা খেলছে সেটা অলমোস্ট ন্যাশনাল টিমের মতো। আমি যদি শক্তিমাত্রার বিচারও বলি, ন্যাশনাল টিমের চাই তো অনেকাংশে আবার শক্তিশালীও বলা যায়, যেহেতু ঘরোয়া ক্রিকেটে সবাই পারফর্ম করে আসছে, টপ পারফর্ম করে আসছে। এই বিদেশি সিরিজগুলোর পাশাপাশি ন্যাশনাল টিমের সাথে কি তাদের কোনো খেলা রাখা যায় কিনা? না, এইটা কেমন একটা মানে আমি আগেও শুনতেছিলাম অনেকে বলতেছে যে ন্যাশনাল টিমের সাথে খেলুক। ন্যাশনাল টিমের সাথে খেলবে কেন? এটা তো এ টিম খেলতেছে, ন্যাশনাল টিমের খেলা ন্যাশনাল টিমের আছে। আর যেটা বলতেছেন যে এ টিমের যারা আছে তারা ন্যাশনাল টিমের, তারাই তো ন্যাশনাল টিমের মানে এ টিমের খেলবে, বিকজ অফ যারা ন্যাশনাল টিমে পারফর্ম করছে না তারাই তো ওই প্লেয়ারগুলোর মধ্যে এখানে যতগুলো প্লেয়ার আছে দেখেন তাদের পিছনে কিন্তু আমাদের অনেক বেশি ইনভেস্টমেন্ট আছে। আমরা হুট করে একটা ছেলেকে ছুড়ে দিয়ে ফেলতে পারি না। এই ইনভেস্টমেন্টগুলো মানে যারা আছে, যেমন বিজয়, সাইফ, আরও যারা শরীফুল কিছুদিন আগে ন্যাশনাল টিমে মানে খালি শুধু ন্যাশনাল টিমে না ওয়ার্ল্ড লেভেলে পারফর্ম করে আসছে, এখন হয়তো সে কিছুটা অফ ফর্মে আছে, তো তার জায়গাটা কোথায়? এ টিমই তো সে পারফর্ম করে আসবে। এরকম প্রতিটা প্লেয়ারের জায়গা হলো এ টিম। সো এই টিমটা দেখছেন এটাই পারফেক্ট সিলেকশন। আমি বলবো যে তারা এখন এখানে আবার পারফর্ম করবে, ন্যাশনাল টিমের যে জায়গাগুলো গ্যাপ হবে ওই জায়গাটা তারা ফিল আপ করবে। র্যাঙ্কিংয়ের কথা একটু আসি আবার, যে ফরম্যাটটা আমরা নিজেদেরকে সব থেকে শক্তিশালী বলে থাকি, আসলে সেটাই 10 নম্বরে আফগানিস্তানের নিচে। কোচ হিসেবে এটা কতটা হতাশাজনক, আপনি কীভাবে এটা মূল্যায়ন করবেন? না, অবশ্যই হতাশাজনক যে শুধু কোচ না, আমি একজন বাংলাদেশি হিসাবে এটা অবশ্যই খারাপ লাগে যে আমরা হয়তো অনেক উন্নতির কথা বলি, কিন্তু মাঠে যদি আমরা সেই খেলাটা খেলতে না পারি, র্যাঙ্কিংয়ে যদি উঠতে না পারি, তো অবশ্যই খারাপ লাগে। তো পাশাপাশি যেটা কিছুক্ষণ আগে বললাম যে সবারই দায়িত্ব, আমাদের যেমন দায়িত্ব আছে প্লেয়ারদেরও দায়িত্ব যে ভালো ক্রিকেট খেলা, দেশের মান উন্নয়ন করা, দেশের ক্রিকেটকে উন্নয়ন করা এবং র্যাঙ্কিংটাকে উপরে নিয়ে যাওয়া। সো সবাই মিলে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আবার যে স্থানে ছিলাম ওর চেয়ে উপরে নিয়ে যাওয়ার টিমকে।
একটা দারুণ উদ্যোগ দেখলাম যে প্রথম ম্যাচ শেষে যে বেস্ট ফিল্ডার তাকে একটা মেডেল দেওয়া হলো ফিল্ডিং কোচ আশিক মজুমদার। এই কালচারটা কিভাবে হলো বা কার ব্রেন চাইল্ড এবং কতটুকু উপকৃত হবে টিমের কালচার, টিমের প্লেয়াররা? আশিক আমাদের দেশের একজন খুবই সে ফিল্ডিংটা দেখে এবং সে খুবই উন্নত মানের একজন কোচ। সো তার এরকম ইনোভেটিভ অনেক রকম চিন্তাভাবনা সে নিজের থেকে আসে। এগুলো এতদিন সে বিভিন্নভাবে ইন্সপায়ার করতো, চকলেট দিয়ে, বিস্কিট দিয়ে, হ্যাঁ, টাকা দিয়ে, এরকম যে বেস্ট ফিল্ডার বা বেস্ট তার ফিল্ডিং সেশনও এরকম অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে যেটা ছেলেদের মোটিভেটেড করা যায়, ছেলেরা এনজয় করে। সো হঠাৎ এই টিমের ঢাকা এইখানে আসার আগে দেখলাম যে সে একটা মেডেল নিজের পয়সা দিয়ে মেডেল তৈরি করেছে। সো এটা একটা সুন্দর উদ্যোগ যে একটা ছেলে কে বেস্ট ফিল্ডার হলো, তাদের মধ্যে একটা কম্পিটিশন থাকে টিমের মধ্যে, যে এরকম একটা কোচিং স্টাফদের মধ্যে থেকে এরকম একটা মেডেল বা যাই হোক একটা ছোটো একটা জিনিস হলো, এটা তো পুরস্কার। এই পুরস্কারটা নেওয়ার জন্য সবাই উদ্গ্রীব হয়ে থাকে। সো এটা টিমের মধ্যে খুব ভালো একটা পজিটিভ দিক যে সবাই এটা নেওয়ার জন্য ভালো ফিল্ডিং করতে থাকে। ব্যাটিং বোলিং নিয়ে আমরা সবসময় অ্যাপ্রিসিয়েট করি যে কেউ ভালো বোলিং করলে, উইকেট পেলে বা রান করলে, 4 ছক্কা মারলে ফিল্ডিংটা একটু মনে হয় পেছনে থেকে যায়, কিন্তু ফিল্ডিংটাও তো নিশ্চয়ই জয় পরাজয় বড় পার্থক্য করে দেয়। এই ধরনের কালচার, এই ধরনের ইনিশিয়েটিভ নিশ্চয়ই সবাইকে আরও বেশি মোটিভেটেড করবে এবং মেডেল পাওয়ার একটা হিরিক বা সবার একটা সেই ইচ্ছাটা তো নিশ্চয়ই থাকবে। না, এইটা তো ধরেন যে কোচের পক্ষ থেকে একটা উদ্যোগ, এরকম তো খেলার মধ্যে একটা ম্যান অফ দ্য ম্যাচের একটা ইয়ে থাকে, যেটা বিসিবি বা অন্য যেখানে যারাই সবসময় থাকে। সো ওইটা তো একটা সবচেয়ে বড় পাওনা যে ওয়ার্ল্ড দেখছে যে আমি একটা ম্যান অফ দ্য ম্যাচ পাচ্ছি। সো সেইটার সাথে তো ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং সম্পৃক্ততা আছে। সো ওইটা হলো সবচেয়ে বড় বিষয়। আর এইটা হলো নিজেদের মধ্যে একটা কম্পিটিশন তৈরি করা, ছেলেদেরকে আরও মোটিভেটেড করা, উদ্বুদ্ধ করা যে আমরা ভালো ফিল্ডিং করার চেষ্টা করি। ঠিক আছে। একটা দলে মানে উইকেট রক্ষক 3 জন আছেন, নুরুল হাসান সোহান, বিজয় আছেন, মাহিদুল ইসলাম অঙ্কন আছেন। সেক্ষেত্রে একাদশটা সাজাতে কি একটু হিমশিম খাটতে হচ্ছে? মানে যদিও 3 জন উইকেট কিপার আছেন, তারাও কিন্তু ভালো ফিল্ডার। তো আমরা এখানে দেখার চেষ্টা করি তাদের মধ্যে সবচেয়ে ভালো কিপারটা কে। হ্যাঁ, সো সেই বিচারে হয়তো নুরুল হাসান সোহান এগিয়ে থাকে। তো নুরুল হাসান সোহান কিপিং করে, অন্যরা ফিল্ডিং করে। তো তারা ব্যাটসম্যান হিসাবে খেলে এবং সবাই অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবেও বাংলাদেশের লোকাল ক্রিকেটে পারফর্মার। সো সেই দিক দিয়ে বিচার করতে গেলে যে একজন কিপিং করবে, সেই জন্য নুরুল হাসান কিপিং করে আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ।